সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ঘুরছে যেখানে বলা হচ্ছে যে আইএসএফ থেকে আরাবুল ইসলামকে নাকি বহিষ্কার করা হয়েছে। আদেও সত্যি নাকি ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। আবার বিভিন্ন সংবাদ মাধ্যমে একেবারে প্রথম সারির সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে যে আরাবুলকে বাদ দিয়ে নওশাদ সিদ্দিকী তৃণমূলের অন্যান্য লোকজনকে নিয়ে নতুন করে বোর্ড গঠন করছে, অর্থাৎ তৃণমূল আর আইএসএফ মিলেমিশে একাকার হয়ে গেছে, আর ওদিকে আটি পড়ে গড়াগড়ি খাচ্ছে আরাবুল ইসলাম। এই ধরনের শিরোনাম, এই ধরনের খবর আপনারা দেখেছেন, কিন্তু আসল ঘটনা কি? আসলে সত্যিই কি আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে, নাকি কোনো পরিকল্পনা হয়েছে, নাকি সত্যি সত্যি আইএসএফ তৃণমূল জোট হয়েছে? এই নিয়ে নানা প্রশ্ন উঠছে, নানা বিতর্ক উঠেছে, আর সেই নিয়েই আজকের আলোচনা। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। তো চলুন শুরু করা যাক। আরাবুল ইসলাম ভাঙড়ের রাজনীতিতে একটি বিতর্কিত নাম, বারবার চর্চায় আসে, মাঝে মাঝে হারিয়েও যায়। 2006 সালে বিধায়ক হওয়ার পর থেকে তার নামের সাথে বিতর্ক জড়িয়ে রয়েছে সবসময়, আর সেই আরাবুলকে কেন্দ্র করে ভাঙড়ের রাজনীতি বারবার উত্তপ্ত হয়েছে। পরে শওকত মোল্লা, কায়জার আহমেদ, আরও অনেক নাম জড়িয়েছে। এখন সেখানকার বাদশাহ নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক। আমরা জানি যে গত বিধানসভা অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনের আগে আরাবুল ইসলাম আইএসএফ এ যোগদান করেছিলেন, তৃণমূলকে বিদায় জানিয়েছিলেন, এবং তিনি যখন তৃণমূল ছিলেন সেই সময় আইএসএফ এর কর্মীদের সঙ্গে যা যা ঝামেলা হয়েছিল, যাদের সঙ্গে মারামারি, দাঙ্গা হাঙ্গাম হয়েছিল, রাজনৈতিক হাতাহানি হয়েছিল, সেই সমস্ত আইএসএফ এর কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ক্ষমা চাইলেন, তাদের কাছে মাপ চাইলেন, তারপরে আইএসএফ এ যোগদান করলেন। যোগদান করার পরে আইএসএফ তাকে ক্যানিং পূর্ব বিধানসভার প্রার্থী করেছিলেন, কিন্তু তিনি হেরে গেছিলেন। তারপর ঠিকঠাকই সব চলছিল, কিন্তু গত সপ্তাহ ধরে আলোচনায় উঠে এসেছে আবারও আরাবুল ইসলাম। কারণ আরাবুল ইসলামের নামে উঠে এসেছে যে আরাবুল ইসলামকে এখন সাইড লাইন করছে আইএসএফ। কিন্তু কেন? এর কারণ কি? সত্যি কি করছে? আমরা যা খবর পেলাম আইএসএফ সূত্র, যে খবর সেটা হচ্ছে আরাবুলের সঙ্গে সত্যি সত্যি আইএসএফ এর দূরত্ব বেড়েছে। তার বিশেষ কারণও জানা গেছে। দেখা যাচ্ছে যে ভোটের পরে যখন তৃণমূল সরকার বিদায় নিয়েছে, বিজেপি সরকার এসেছে, তখন ভাঙড়, ক্যানিং, হাড়োয়া, দেগঙ্গা, বসিরহাট উত্তর, বাদুড়িয়া, এই সমস্ত এরিয়াতে আইএসএফ এর শক্তি বেড়েছে। অর্থাৎ তাদের যে নিজস্ব শক্তি ছিল সেই শক্তি আছেই, এবং তৃণমূল ক্ষমতায় না থাকায় সেই এলাকায় বিজেপির কোনো সংগঠন নেই, ফলে একচ্ছত্র আধিপত্য তৈরি হয়েছে আইএসএফ এর। আইএসএফ এর দাপটে ভাঙড়, ক্যানিং, হাড়োয়া, মিনাখা, দেগঙ্গা, এই সমস্ত এলাকাতেই তৃণমূলের নেতারা ঘরে ফিরতে পারছে না। তারা এখনো পর্যন্ত প্রায় 2.5-3 মাস হয়ে গেছে নতুন সরকারের, সেই নতুন সরকারের গঠনের পর থেকে, অর্থাৎ 4ই মে যে ভোট এর রেজাল্ট প্রকাশ হয়েছে তারপর থেকে বাড়ি ছাড়া। এমনকি এলাকার যারা বিধায়ক তারাও অনেকেও সে তার এলাকায় ঢুকতে পারছে না। আর এই সুযোগেই ক্যানিং পূর্বের এলাকায় যে সমস্ত তৃণমূল নেতা তৃণমূলের আমলে লাফালাফি করেছিলেন, লম্পঝম্প করেছিলেন, আইএসএফ কর্মীদের মারধর করেছিলেন, সেই সমস্ত তৃণমূলের নেতাদেরকে আরাবুল ইসলাম চিনার পার্কে বদ্ধ ঘরে ডেকে ডেকে তাদের কাছ থেকে টাকা তুলছে, এমনটাই অভিযোগ উঠেছে আইএসএফ এর অন্দরে। আর সেই অভিযোগ খতিয়ে দেখেই যখন জানতে পারলো যে আরাবুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ সত্য, তৃণমূলের নেতাদের সঙ্গে বসছেন, ডাকছেন, তাদের সঙ্গে টাকার ডিল করছেন, যে টাকা দিলে তাদের বাড়ি ভাড়ার ব্যবস্থা করে দেব। এই যে কৌশল, এই কৌশল আইএসএফ এর নেতৃত্বের কাছে খারাপ লেগেছে। তারা এর বিরোধিতা সব সময় করেছে, এবং আইএসএফ এর চেয়ারম্যান এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী
তিনি ভোটের পর থেকেই বলেছেন তৃণমূল যে অত্যাচার আমাদের সঙ্গে করেছে আমরা তৃণমূলের সঙ্গে করব না, একথা তিনি বারবার বলেছেন। কিন্তু বাস্তব যে চিত্র দেখা গেছে তার এই কথার সঙ্গে বাস্তবতার অনেকটা ফারাক দেখা গেছে। কেন এখনো অনেক আইএসএফ এর কারণে অনেক তৃণমূল নেতা তারা ঘরে ফিরতে পারেনি, তারা বাইরে আছেন। এমনকি বিধায়করাও তার এলাকায় যেতে পারছে না। আইএসএফ এর কর্মীরা আক্রমণ করতে পারে, ডিম ছুটতে পারে, তাদেরকে গো ব্যাক স্লোগান দিতে পারে বা তাদের মারধর করতে পারে, এই রকমের একটা আশঙ্কায় অনেকেই এলাকায় ঢুকতে পারছেন না আর ঢুকছেন না। সম্প্রতি বিধানসভায় ভাঙড়ের এক তৃণমূল নেতাকে নাম ধরে দিলীপ ঘোষ পঞ্চায়েত মন্ত্রী তিনি বিধানসভার ভিতরে বক্তব্য রেখেছিলেন এবং আইএসএফ কে টার্গেট করেছিলেন যে সেখানে তো বিজেপি নেই, সেখানে তাকে ঢুকতে দিচ্ছে না, আইএসএফ কে নাম না করেই টার্গেট করা হয়েছিল। আর সেই বাস্তবতা কিছুটা রয়েওছে। ঠিক এই বাস্তবতার সামনে দাঁড়িয়ে আরাবুল ইসলাম তিনি এদেরকে ডেকে টাকা তোলার বা তোলাবাজি করার একটা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। সেজন্যই দল তাকে প্রথমত সতর্ক বার্তা জানিয়েছে, কিন্তু তারপরেও কমছে না, নানা অভিযোগ আসছে। ফলে দ্বিতীয় সতর্ক বার্তাও আরাবুল ইসলামকে দলের পক্ষ থেকে, আইএসএফ এর পক্ষ থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি আরাবুল ইসলামের বিরুদ্ধে এও অভিযোগ উঠেছে যে সমস্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতি প্রধান এবং অঞ্চলের প্রধান যারা রয়েছেন তাদের সঙ্গে আরাবুল ইসলাম নতুন করে একটা যোগাযোগ তৈরি করে আইএসএফ নেতাদের, আইএসএফ এর যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত মেম্বার তাদেরকে বাদ দিয়ে নতুন করে একটা সংগঠন তৈরি করার চেষ্টা করছিলেন। এই যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের কারণে আইএসএফ এর সঙ্গে আরাবুল ইসলামের দূরত্ব বাড়ে। আর এই দূরত্বের কারণে আরাবুল ইসলামকে ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সরিয়ে আইএসএফ তথা নওশাদ সিদ্দিকীর দল তাদের নিজস্ব লোককে পঞ্চায়েত সমিতির সভাপতি করতে চাইছে এবং তার জন্য ভাঙড় 2 নম্বর ব্লকের 29 জন পঞ্চায়েত সমিতির মেম্বারের মধ্যে মাত্র 5 জন আইএসএফ এর পঞ্চায়েত সমিতির মেম্বার, তাহলে মিনিমাম তো 15 জন লাগবে। তাহলে বাকি যে 10 জন সেখানে তৃণমূলের যারা রয়েছেন, বাকি তো সব তৃণমূলের মেম্বার পঞ্চায়েত সমিতির, বলে বাকি কমপক্ষে 10 জন সমর্থক লাগবে যারা অনাস্থা ডেকে আরাবুল ইসলামের বিরুদ্ধে ভোট দিলে তবেই আইএসএফ এর লোক সেখানে, আইএসএফ এর যারা পঞ্চায়েত সমিতির মেম্বার তারা পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারবে। এবং সেই অনুযায়ী তৃণমূলের অনেক নেতারা তারা যেহেতু বাড়ি ছাড়া আছে, তারা তৃণমূলে করতো বা অনেকেই শওকত মোল্লার ইন্ধনে আইএসএফ এর উপর আক্রমণ করতো, কিন্তু ব্যক্তিগতভাবে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ এর কর্মীদের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত লোকদেরকে বাছাই করে নিয়ে তারা আইএসএফ এর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রার্থীকে সমর্থন দিতে তারা রাজি হয়েছেন এবং আরাবুলের বিরুদ্ধে তারা অনাস্থা প্রকাশ করেছেন। এবং যারা ইতিমধ্যে তারা পূর্বে আরাবুলকে সমর্থন দিয়েছিলেন তারাই আরাবুলের বিরুদ্ধে এখন অনাস্থা প্রকাশ করেছেন। ফলে সেই তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার এবং আইএসএফ এর পঞ্চায়েত সমিতির মেম্বার মিলেই তৈরি হচ্ছে ভাঙড় 2 নম্বর ব্লকের নতুন পঞ্চায়েত সমিতি গঠন হচ্ছে এবং সেই পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মদক্ষ সব নতুন ভাবে তৈরি করা হচ্ছে এবং সেখানে আরাবুলকে ব্যর্থ করা হচ্ছে এবং আরাবুলকে সাইডলাইন করে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত দলীয়ভাবে তাকে সাসপেন্ড করা হয়নি, কিন্তু তাকে দুবার নোটিশ দেওয়া হয়েছে, তাকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ফলে আরাবুলের সঙ্গে যে দলের দূরত্ব বাড়ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা বাস্তব। এবং তৃণমূল এবং আইএসএফ এর জোট মিলে যে ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির গঠন হচ্ছে এটাও বাস্তবতা। অর্থাৎ শীঘ্রই এই তথ্য সামনে আসবে এবং আগামী কয়েকদিনের মধ্যে দেখা যাবে যে আরাবুল ইসলামকে সরিয়ে ভাঙড় 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হচ্ছেন আইএসএফ এর কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার, আইএসএফ এর কোনো নেতা হচ্ছেন, সেটা খুব শীঘ্রই আসবে। তবে আপাতত যে ছবিটা ভাঙড়ের চিত্রে দেখা যাচ্ছে যে আরাবুল ইসলাম মানুষের কাছে ক্ষমা চেয়ে নতুন করে ফিরে আসার কথা বললেও আরাবুল ইসলাম তিনি ফিরে এলেন না, তিনি নতুন করে তিনি আর
সেই সংশোধনের রাজনীতিটা করছে না, বরং সেই পুরানো দিনে তৃণমূলের আমলে যে তোলাবাজির অভিযোগ উঠেছিল, তৃণমূলের আমলে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, আইএসএফ থাকার পরেও সেই একই অভিযোগ আরাবুল ইসলামের বিরুদ্ধে উঠেছে, আরাবুল ইসলামের বিরুদ্ধে উঠছে। সেজন্যই দল তার সঙ্গে আস্তে আস্তে দূরত্ব বাড়াচ্ছে এবং আগামী দিনে হয়তো আরো কিছু এই ধরনের ভুল করলে যদি না শোধরায়, তাহলে যে কোনো মুহূর্তেই আইএসএফ কিন্তু আরাবুল ইসলামকে সাসপেন্ড করতে পারেন এবং তার বিরুদ্ধে যে নানা অভিযোগ রয়েছে এবং বিভিন্ন মামলায় তিনি অভিযুক্ত, আবার না জানি কোনো না কোনো কেসে তিনি হয়তো গ্রেপ্তার হতে পারেন, এমনটাই আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি। আপাতত আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।